আসসালামু আলাইকুম, আমি তৌফিকুন নূর ফরিদ, সহকারী প্রকৌশলী হিসেবে আছি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে এবং 46তম বিসিএস অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত 50তম বিসিএস প্রিলিমিনারিতে আসা কিছু কঠিন ম্যাথ আজকে আবার সলভ করব আমরা। এই প্রশ্নগুলো আসলে নর্মালি আগে কখনো আসতো না। এর আগে 3টা প্রশ্ন সলভ করে দিয়েছিলাম, আজকে যে 3টাও করব নর্মালি এগুলো একটু হাই থিওরি অথবা ইন্টারমিডিয়েটের থিওরি থেকে আসে, ম্যাথের থিওরি অথবা ফিজিক্সের, যার কারণে ওই জিনিসগুলো নিয়ে আমাদের যারা সাধারণভাবে আমরা যারা পড়াশোনা করি, যেগুলো প্রচলিত ম্যাথগুলো, ওইগুলোর বাইরের প্রশ্নগুলো একটু আমরা এখানে দেখার চেষ্টা করব। তো এটা 50তম প্রিলিমিনারির একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা ছিল 2, 3, 4 এবং 7 এই সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত। বিচ্যুতি এ কথাটার মানে হচ্ছে ভুল, ব্যবধান, ডেভিয়েশন অথবা ইরর, এগুলো হচ্ছে বিচ্যুতি। শুধু যদি বিচ্যুতি বলতো, বিচ্যুতি মানে হচ্ছে হিসাবকৃত মান থেকে প্রকৃত মান বাদ দেওয়া। হিসাবকৃত মান থেকে প্রকৃত মান বাদ দিলে যেটা পাওয়া যায় এটাকে বলা হয় বিচ্যুতি। যেমন এখানে আমরা 4টা মান হিসাব করেছি, এই এক একটা মান থেকে আমরা যদি প্রকৃত মানটা বাদ দেই তখন ওইটাকে বলা হয় বিচ্যুতি। প্রকৃত মান যদি দেওয়া না থাকে, প্রকৃত মান বলতে আমরা বুঝে নেব গড় মান। একাধিক যদি হিসাব করা হয়, সবগুলোতেই তো কিছু না কিছু ভুল আছে, তাহলে প্রকৃত মানটা হচ্ছে আমাদের গড় মান। তাহলে এখানে প্রকৃত মান হবে 2, 3, 4, 7 ডিভাইডেড বাই 4, 5, 9, 9 আর 7 16/4। দ্যাট মিনস এখানে প্রকৃত মান হচ্ছে 4। এখন যদি বলতো আলাদা আলাদা বিচ্যুতি নির্ণয় করো, বিচ্যুতিকে ডেভিয়েশন অনুযায়ী ডেভিয়েশন দ্বারা প্রকাশ করা হয়। যেমন প্রথমটা ডেভিয়েশন হবে হিসাবকৃত মান থেকে প্রকৃত মান বাদ দেব, তার মানে বিচ্যুতি বা ভুল পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। 3 - 4, 3 নাম্বারটার বিচ্যুতি হচ্ছে 4 - 4, দ্যাট মিনস 0, এবং 4 নাম্বারটার ডেভিয়েশন হচ্ছে 7 - 4, 3। এখন যদি বলে গড় বিচ্যুতি নির্ণয় করো, গড় বিচ্যুতি বলতে বোঝানো হয় বিচ্যুতিগুলোর পরম মানের গড়। বিচ্যুতিগুলোর মানে অনেকগুলো বিচ্যুতি যদি হয় আমাদের, সবগুলো বিচ্যুতি আমরা সাম করব, তারপর গড় করে দেব, এটাকে বলা হয় গড় বিচ্যুতি। এখানে যেহেতু 4টা সংখ্যা আছে, 4টার যদি আমরা গড় বিচ্যুতি নির্ণয় করি তাহলে -2 এর পরম মান 2, -1 এর পরম মান, 0 এর পরম মান, 3 এর পরম মান ডিভাইডেড বাই 4, তাহলে 6/4। দ্যাট মিনস গড় বিচ্যুতি হচ্ছে 3/2। তা আমি আবারও বলতেছি, বিচ্যুতি মানে ভুল, ব্যবধান বা ডেভিয়েশন। হিসাবকৃত মান থেকে প্রকৃত মানগুলো বাদ দিব। প্রকৃত মান মিনস গড় মান, বাদ দিলে যেটা পাওয়া যায় এটাকে বলা হয় বিচ্যুতি। তো এই যে এখানে আমরা আলাদা আলাদা করে বিচ্যুতিগুলো বের করে নিয়েছিলাম 4টা সংখ্যার, আর এদের পরম মানের গড় করলে যেটি পাওয়া যায় এটাকে বলা হয় গড় বিচ্যুতি। গড় বিচ্যুতির বাইরে যেহেতু এটা চলে আসছে, মাঝে মধ্যে আসতে পারতো প্রমাণ বিচ্যুতি নির্ণয় করো, স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে মিন এরর বা অ্যাবসোলুট মিন এরর, গড় পরম বিচ্যুতি। এখন যদি আমাকে বলতো যে প্রমাণ বিচ্যুতি, এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ভুলগুলোর বর্গের গড়ের বর্গমূল, ভুলগুলোর বর্গ যোগ করে দেব, গড় করব, তারপর বর্গমূল করব। তো এটাকে আমরা চাইলে বলতে পারি বর্গমূলীয় গড় বর্গভুল বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এইখানে আমরা যদি পূর্বের যে অঙ্কটা ছিল, এখানে প্রমাণ বিচ্যুতি বের করতে বলতো, আমার বিচ্যুতিগুলো ছিল -2, -1, 0,
3, তো আমি বর্গ করব, 2 দুগুণে 4, 1 1 1 0, এটা ছিল 3, 3 3 9 ডিভাইডেড বাই 4, 4 আর 1 5, 9 5 14/4, দ্যাট মিনস প্রমাণ বিচ্যুতি হচ্ছে √7/2। তো আমরা তিনটা জিনিস শিখছি, বিচ্যুতি, গড় বিচ্যুতি এবং হচ্ছে প্রমাণ বিচ্যুতি। এর পরবর্তীতে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা ব্যবহারিক প্রয়োগ। তো আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে এটা বোঝাবো বা অন্য একটা সহজ পদ্ধতিতে শেখাবো, একটু বোঝার চেষ্টা করি। বলা হয়েছে সমান দৈর্ঘ্যের দুইটা দড়ি, একটা দিয়ে আয়তক্ষেত্রাকার বেষ্টনী তৈরি করা হয়, অপরটা দিয়ে বর্গক্ষেত্রাকার বেষ্টনী তৈরি করা হয়। তাহলে কোনটির ক্ষেত্রফল বেশি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেশি নাকি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি? আমরা ধরে নিচ্ছি এটা একটা আয়তক্ষেত্র আর এটা একটা বর্গক্ষেত্র, দুইটারই পরিসীমা সমান, কারণ প্রশ্নে বলাই আছে হচ্ছে সমান দৈর্ঘ্যের দুইটা দড়ি। তো আয়তক্ষেত্র যখন তৈরি করছি, টোটাল দড়ির দৈর্ঘ্য হবে 2 × x + y, দড়ির মানে ধরে নিচ্ছি দৈর্ঘ্য x, প্রস্থ y, তাহলে টোটাল দড়ির দৈর্ঘ্যটা হচ্ছে 2 × x + y। আর যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে এই ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আপাতত আমি বোঝার জন্য একটু দেখাচ্ছি, যদি আমরা ধরে নিতাম দড়ির দৈর্ঘ্য হচ্ছে 16 একক, তাহলে x + y এর মান হইতো কত? 8। x + y এর মান হচ্ছে 8। আমার ক্ষেত্রফল কখন সর্বোচ্চ হয় এই জিনিসটা একটু বুঝতে হবে। ক্ষেত্রফল হচ্ছে xy। এখন x এর মান আমি 1 ধরতে পারি, y এর মান 7 ধরতে পারি, x এর মান 2, যদিও ভগ্নাংশও হতে পারে, বাট ভগ্নাংশগুলো বাদ দিয়ে আমরা শুধু পূর্ণ সংখ্যাগুলো একটু বোঝার চেষ্টা করতেছি। 3 × 5 আর ধরে নিলাম x এবং y দুইটার মানে হচ্ছে 4 এবং 4। তাহলে দেখা যাচ্ছে এখানে যখন আমরা 1 এবং 7 নিচ্ছি ক্ষেত্রফল হবে 7 একক, এখানে 6 দুগুণে 12 একক, এখানে 3 5 15 একক, এখানে 4 4 16 একক। দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ক্ষেত্রফল তখনই পাওয়া যায় যখন x এবং y এর মান সমান। x এবং y এর মান যখন সমান হয় তখন ক্ষেত্রফল সবচেয়ে বেশি হয়। এবং এই জিনিসটা আমরা এভাবে খেয়াল রাখতে পারি, দুইটা সংখ্যার যোগফল একটা নির্দিষ্ট সংখ্যা যদি হয়, গুণফল তখনই সর্বোচ্চ হবে। দুইটা সংখ্যার যোগফল যখন একটা নির্দিষ্ট সংখ্যা, তখন এদের গুণফল তখনই সর্বোচ্চ হবে যখন সংখ্যা দুটি সমান হয়। যারা একটু ডিফারেন্সিয়েশন জানি তাদের জন্য একটু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে আমাদের x + y এটা ছিল একটা কনস্ট্যান্ট নাম্বার, দড়ির দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল এরিয়া এটা ছিল xy। এক চলকে লিখতে চাইলে আমরা y-কে লিখতে পারি c - x, গুণ করে দিলে cx - x²। এখন এরিয়া যদি সর্বোচ্চ করতে চাই তার ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0, যেহেতু এক চলক এই কারণে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। ফার্স্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, দ্যাট মিনস 2x = c, x এর মান পাওয়া গেল c/2। তাহলে x যদি হয় c/2, নিশ্চিত আমি y এর মানও কত হবে, বিয়োগ করে দিলে পাওয়া যাবে c/2। দুইটা সংখ্যার যোগফল যদি একটা নির্দিষ্ট সংখ্যা হয়, দুইটা সংখ্যার যোগফল যদি একটা কনস্ট্যান্ট হয়, তাহলে গুণফল তখনই সবচেয়ে বেশি হবে যখন সংখ্যা দুইটা সমান হয়। তার মানে নির্দিষ্ট পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময়ই বেশি। তার মানে এখান থেকে আমরা আনসার দিতে পারবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বেশি। এটা একটু মনে রাখতে পারি। আমি যে উপপাদ্য বা একটা উপপাদ্য না, একটা থিওরেম বললাম যে দুইটা সংখ্যার যোগফল কনস্ট্যান্ট হলে গুণফল তখনই সবচেয়ে বেশি হবে যখন সংখ্যা দুটি সমান হয়। নিজেরাও একটা মানে অনেকগুলো এক্সাম্পল দেখা যাইতে পারে, যেমন আমরা ছোটো আরেকটা সংখ্যা নিতে পারি 12। 12কে আমরা দুইটা সংখ্যার যোগফল আকারে যখন লিখব, 1 11, 2 10,
3 9 4 8 5 7 এবং 6 6 এই যোগফল আকারে লিখতে পারি। এখন দেখা যাবে এখানে গুণফল আসে 11 20 27 32 35 36। তার মানে এখানে গুণফলটা কি হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে। ওকে, আর যারা ডিফারেন্সিয়েশন পারি না, কখনই ডিফারেন্সিয়েশনের দিকে যাব না। এই জিনিসটা একটু, যেহেতু এইগুলো খুব অল্প কিছু প্রয়োগমূলক আছে, ওগুলো ধীরে ধীরে অন্য কোনো ক্লাসে আমি একদম ডিটেলস, মানে আশা করি ম্যাথের একটা ফ্রি কোর্স নিয়ে আসতে পারবো। এরপর এখানে যে জিনিসটা বলা হয়েছে, একটা দ্বিপদী বিস্তৃতি, এই বিস্তৃতিতে মধ্যপদটা কততম পদ, মধ্যপদ কততম পদ। আপাতত আমরা দ্বিপদী বিস্তৃতির নর্মাল সূত্র যদি জানা থাকে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, তখন সূত্র ছিল x টু দি পাওয়ার n nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1, মাঝখানে একটা পদ হচ্ছে ncr x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r। এরকম দ্বিপদী বিস্তৃতি। তো এটার বিস্তৃতিতে পদ সংখ্যা হচ্ছে n প্লাস 1 সংখ্যক। তো এটা তো দ্বিপদী না, মাঝখানে 3টা পদ হয়ে গেছে ত্রিপদী। তো বিস্তৃতি করতে হলে সবসময় 2 পদে প্রকাশ করতে হবে। তো ভিতরের সংখ্যাটাকে আমরা লিখতে পারবো হচ্ছে x মাইনাস 1/x হোল স্কোয়ার, তার উপরে টু দি পাওয়ার 7। দ্যাট মিনস আমার আসতেছে x মাইনাস 1/x 7 দুগুণে 14। তাহলে টোটাল পদ সংখ্যা কয়টা হবে? এটাকে বিস্তৃতি করলে টোটাল পদ সংখ্যা পাওয়া যাবে 15টা। এই যে এখান থেকে বোঝা যায় x প্লাস ওয়াই হোল স্কোয়ার যদি বিস্তার করি তাহলে পদ আসে কয়টা? পদ আসে 3টা। যদি কিউব করতাম, এ কিউব মানে এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে পদ সংখ্যা হয়তো 4টা। তো এখানে পাওয়ার যত আছে বিস্তার করলে পদ সংখ্যা হবে তার চেয়ে একটা বেশি, পদ সংখ্যা হচ্ছে 15টা। এখন একটু দেখো যে যদি আমাদের পদ সংখ্যা হয় 3টা, তাহলে মধ্যপদ হচ্ছে দ্বিতীয় পদ। পদ সংখ্যা যদি হইতো 5টা, তাহলে মধ্যপদ হইতো কততম পদ? তৃতীয় পদ। আবার পদ সংখ্যা যদি হইতো 7টা, তাহলে মধ্যপদ হইতো চতুর্থ পদ। টেন্স মিনস মধ্যপদটা হচ্ছে, মানে যতগুলো পদ সংখ্যা এটা হচ্ছে পদ সংখ্যা বেজোড় হলে, পদ সংখ্যা বেজোড় হলে। অথবা আমি পরবর্তীতে আরেকটা জিনিস লিখে দিচ্ছি, x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, n জোড় হলে, n জোড় হলে মধ্যপদ একটি, মধ্যপদ একটি, মধ্যপদটি হবে n/2 প্লাস 1তম পদ। মধ্যপদটা হবে n/2 প্লাস 1তম পদ। যেমন এখানে যখন 2 ছিল তখন 2/2 1 প্লাস 1, তার মানে মধ্যপদ হচ্ছে দ্বিতীয় পদ। যদি এখানে পাওয়ার 4 হইতো x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4, পদ হইতো 5টা, কিন্তু মধ্যপদ হইতো আমার তৃতীয় পদ। তাহলে হচ্ছে 4/2, মানে হচ্ছে 2 প্লাস 1, তৃতীয় পদ হচ্ছে মধ্যপদ। আর এখানে যখন 14 আছে তাহলে মধ্যপদ হবে 14/2 প্লাস 1তম পদ। তার মানে 8ম পদটি হচ্ছে আমাদের মধ্যপদ। কিন্তু এখানে n যদি বেজোড় হইতো তখন আবার ভিন্ন কেস। এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আজকে, যে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, n বেজোড়। n যদি বেজোড় হইতো, যেমন x প্লাস ওয়াই হোল কিউব, স্কোয়ার ওয়াই 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন পদ হয়ে গেছে 4টা, তখন মধ্যপদ হচ্ছে এই 2টা, মানে পদ সংখ্যা হবে জোড় এবং মধ্যপদ হয়ে যাবে 2টা। তখন মধ্যপদ 2টি। একটা মধ্যপদ হবে n প্লাস 1/2
2তম পদ, আরেকটা মধ্যপদ হবে n+3/2তম পদ। এই পদগুলো হবে মধ্যপদ। যেমন এখানে 3 ছিল, তার মানে 3 + 1/2, দ্যাট মিন্স দ্বিতীয় পদ। আর একটা হচ্ছে 3 + 3/2, মানে হচ্ছে 3। দ্বিতীয় এবং তৃতীয় পদ হচ্ছে মধ্যপদ। আমি আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই। x + y হোল টু দি পাওয়ার যদি 15 থাকতো, তাহলে পদ হইতো 16টা, তাহলে 15 + 1/2, তার মানে অষ্টম, এবং 15 + 3/2 নবম। অষ্টম এবং নবম পদ এগুলা হয়তো মধ্যপদ। আজকে যেগুলো পড়াইছি এগুলা একটু থিওরিগুলো দেখে রাখতে পারি, ভবিষ্যতে কাজে লেগে যেতেও পারে। আর যদি গণিতের পূর্ণাঙ্গ কোর্স নিয়ে আসতে পারি, আমার ফ্রি টাইম থাকে, ফ্রিতে পুরো রিসোর্সগুলো আমি যে সংক্ষিপ্ত এতে বিসিএসটাকে আসলে ক্র্যাক করতে পারা যে জিনিসটা, এটা আমার প্রথম বিসিএস ছিল এবং জীবনের প্রথম বিসিএসেই ক্র্যাক করতে পারছিলাম। এটা হচ্ছে আসলে একটা গোছানো প্রস্তুতি এবং অনেক বছরের একটা মানে ছোটোবেলা থেকে যে একটা দীর্ঘ পড়াশোনা, ওইগুলো ভালো করে করার কারণে খুব সহজেই আসলে যে কোনো চাকরির পরীক্ষাকে ক্র্যাক করা সম্ভব। যে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। আর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।